নমস্কার। আইন নমস্কার, বলুন। আইনজীবী ফিরদৌস শামীম বলছেন? হ্যাঁ, বলছি, বলুন। আমরা ডিএ মামলা নিয়ে কথা বলবো। যে ডিএ মামলায় সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল, সেই 25% হারে যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে 27শে জুনের মধ্যে, কিন্তু সেই 27শে জুন সময় অতিবাহিত হয়ে যাবার পরেও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হয়নি। তার পরিপ্রেক্ষিতে আপনারা রাজ্য সরকারের বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা, সেটা কি রুজু করে দিলেন? হ্যাঁ, অবশ্যই। তার কারণ সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ একেবারে সময় নির্দিষ্ট, অর্থাৎ 6 সপ্তাহের মধ্যে 25% এরিয়ার দিয়ে দেওয়ার নির্দেশ ছিল। এই সময়কাল পেরিয়ে যাওয়ার পরে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব উভয়কেই কন্টেম নোটিশ দেওয়া হয়েছিল, তারপরেও তারা কোনো উচ্চবাচ্য করেননি। ফলে খুব স্বাভাবিকভাবে এই সুপ্রিম কোর্টের যেহেতু নির্দেশ, তাই সুপ্রিম কোর্টের সামনে কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন রুজু করা হয়েছে, যাতে এই যারা সংশ্লিষ্ট আধিকারিক রয়েছেন তারা যাতে লায়াবল হন। তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ বা যে কোনো হাইকোর্টের নির্দেশ, এটা অমান্য করা যায় না। আপনার ইচ্ছা হলো, আপনি সরকারি ক্ষমতায় বসে আছেন, আপনি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশ মানবেন না, সেটা হতে পারে না। যেহেতু এই নির্দেশটি সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশ ছিল, নির্দিষ্ট সময় সাপেক্ষে, সেই জন্য এই সময়কাল পেরিয়ে যাওয়ার পরে আদালত অবমাননার অ্যাপ্লিকেশন। আমরা এর আগে আপনার সঙ্গে যখন সাক্ষাৎ করেছি, সেখানে একাধিকবার এই প্রসঙ্গে আপনার সঙ্গে কথা বলেছি। আপনি সেখানে বলেছেন যে রাজ্য সরকার এই মামলার ক্ষেত্রে 6বার হেরেছে। তো 6বার হারার পরেও রাজ্য সরকারের এই যে আদালত অবমাননা করা, এটার মধ্যে দিয়ে মানে আগামী দিনে ডিএ যারা পাওয়ার কথা, তাদের যে ভবিষ্যৎ, সেটা কতটা অনিশ্চয়তার মধ্যে পড়ে থাকছে? না, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। বলুন, রাজ্য সরকারের ভবিষ্যৎ কতটা, রাজ্য সরকারের সেই সমস্ত আধিকারিকদের ভবিষ্যৎ কতটা অনিশ্চিত যারা এই নির্দেশ মানলেন না। সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ সরকারি কর্মচারীরা তারা নির্দিষ্ট যে আইন, সেই আইন মোতাবেক স্যালারি পান। আমার ইচ্ছা হলো আমি স্যালারি দিলাম, স্যালারির একটা অংশ দিলাম, ইচ্ছা হলো না আর একটা অংশ দিলাম না, সেটা তো করা যায় না। তাদের যে রোপারুল 2009, সেখানে নির্দিষ্ট ভাবে বলা আছে যে কোন প্রেক্ষিতে কতটা দিয়ে হবে, এবং সেই দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, সেটাও রোপারুল 2009 বলা আছে। ফলে তারপরে আমার ইচ্ছা হলো রোপারুল 2009 কে ভঙ্গ করে এআইসিপিআই অনুযায়ী দিলাম না, আমার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে একবার অল্প দিলাম, তারপরে আরো স্বল্প দিলাম, এটা তো হতে পারে না। এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, সেই হিসাবেই ক্যালকুলেশন করতে হবে। তারা করেননি, ফলে আদালত বলেছে যে না, ওই হিসাবেই দিতে হবে। আবার হেরেছেন, তারপরে সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টে গিয়েও আবার অন্তর্বর্তীকালীন নির্দেশ হয়েছে, এবার সুপ্রিম কোর্টে থাপ্পড় খাওয়ার জন্য রেডি রাখো। আগামী 4 আগস্ট এই মামলার পরবর্তী যে শুনানি, সেটা হবার কথা ছিল। আপনার কি মনে হয় যে যেহেতু আসছে বর্তমানে, যেহেতু মামলাটি সামনেই আছে, বলে সেই মামলাটি আসছে 4 আগস্ট মামলার পরবর্তী সময়। হ্যাঁ, কিন্তু আপনারা যে আদালত অবমাননার মামলা রুজু করলেন, সেটা 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 যে কোনো সময় মানে হতে পারে, সেটা তার আগেও হতে পারে বা সেই দিনে সেই সময় হতে পারে। ফলে যেহেতু আদালত অবমাননা করেছেন, তাই আদালত অবমাননাকারী পদক্ষেপের সাপেক্ষে আদালত অবমাননা নোটিশ দিয়েছে, অ্যাপ্লিকেশন করেছে। আর সুপ্রিম কোর্টে তারাও একটা রাজ্য সরকারের পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন করেছেন। এবার দেখা যাক কবে শুনানি হয়। রাজ্য সরকার একটি মডিফিকেশন পিটিশন দাখিল করেছেন। আপনি তো সেটাই বললাম, সেই অ্যাপ্লিকেশনটি তারা করেছেন, আমরা কন্টেম্পট অ্যাপ্লিকেশন করেছি। এখন দেখা যাক, তার আগেও হতে পারে, এই দিনও হতে পারে, তাহলে কোনো সময় হতে পারে। দেখা যাক, আমরা চেষ্টা করছি যাতে তার আগেই। আপনি যেহেতু এই মামলার আইনজীবী, প্রধান আইনজীবী, তো আপনি এই যে মডিফিকেশন পিটিশনটা রাজ্য সরকার দাখিল করেছেন, তার কপি তো আপনি পেয়েছেন নিশ্চয়ই। তো এই কপির মধ্যে রাজ্য সরকারের যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো দেখে আপনার কি মনে হয়েছে? এটা বাতিলযোগ্য। ফলে রাজ্য সরকার তো ওইভাবে আমার টাকা নেই, তাই আমি বেতন দিতে পারবো না বা ইয়ে দিতে পারবো না, এটা তো বলা যায় না। তাহলে আপনি রাজ্য সরকার চালাচ্ছেন কেন? আপনি তো ভোট দিয়ে নির্বাচিত, ভোট পেয়েছেন, নির্বাচিত হয়েছেন,
রাজ্যের সমস্ত কিছু আইন মেনে চালাবেন, সেই জন্যই তো রাজ্য সরকারের দায়িত্ব নিয়েছেন। তবে আপনি দায়িত্ব নিয়েছেন যখন আপনাকে চালাতে হবে। আপনি টাকা নিয়ে মোৎসব করবেন, টাকা নিয়ে মেলা খেলা করবেন, টাকা নিয়ে আপনার বড় বড় হোর্ডিং টাঙাবেন, টাকা নিয়ে যা ইচ্ছা তাই করবেন, আর টাকা দিয়ে দেওয়ার ক্ষেত্রে টাকা নেই, এটা তো বলে সুপ্রিম কোর্টের সামনে তো এটা বলা যায়নি। এর আগেও তারা বলেছে, যে স্যাট থেকে শুরু করে হাইকোর্টও বলেছে, একই কথা বলেছে, বিভিন্ন সময় বলার চেষ্টা করেছেন আমাদের টাকা নেই। তাতে তো আর হাইকোর্ট স্যাটেরও অর্ডার দিতে কোনো অসুবিধা হয়নি, হাইকোর্টের অর্ডার দিতে কোনো অসুবিধা হয়নি। ওরা এর আগেও সুপ্রিম কোর্ট যখন ওই নির্দেশ দিচ্ছিল তখনও বলেছিল যে আমাদের কোমর ভেঙে যাবে, মেরুদণ্ড ভেঙে যাবে, এসব বলে চিৎকার চেঁচামেচি করেছে। কিন্তু তাতে তো আর হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোন অর্ডারের প্রতিবন্ধকতা হতে পারে না। আমার টাকা নেই তাই বেতন দিতে পারবো না, আমার টাকা নেই তাই দিয়ে দিতে পারবো না, এটা কখনো কোনো লজিক হতে পারে না। কর্মচারী আছে, কর্মচারীদের আইনসঙ্গত ভাবে এই দিয়ে দিতে হবে, সেটা সে তার আইন রয়েছে। আমার টাকা নেই, এটা কখনোই লজিক হতে পারে না। তো কালকে তো ব্যাংকে কেউ ধার নিয়েও বলবে আমার টাকা নেই তাই আমি ধার শোধ করতে পারবো না, তাহলে তার কোনো লজিকেই কারোর কাছ থেকে যারা ধার নেবে তাদের কাছ থেকে টাকা আদায় করা যাবে না। বা ধরুন সরকারটা আমার টাকা নেই দিয়ে দিতে পারবো না, আর সরকারের অনেক সম্পদ আছে, বিক্রি করে দাও, তো নবান্নটাই বিক্রি করে দিয়ে তুমি ইয়ে করো, টাকা দাও। সর্বপ্রথম নবান্নটা থেকে শুরু করা উচিত, বিক্রি শুরু করা উচিত। ফিরদৌস, আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে আদালত অবমাননার মামলা রুজু হলো, এর ফলে রাজ্য সরকার আরো কতটা বিপদে পড়তে পারেন? দেখুন, অপেক্ষা করুন, দেখুন কি হয়। সেদিন তো দেরি নেই, অপেক্ষা করুন, দেখুন কি হয়। সাধারণভাবে আদালতের নির্দেশ অমান্য করলে সাধারণ নিয়ম হচ্ছে জেল হবে, জেল জরিমানা। ফলে এক্ষেত্রে জেল জরিমানাও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। মানে জেল হলে কার জেল হতে পারে? সচিব এবং মুখ্য সচিব, আরেক আদালতের নির্দেশ। আরেক অর্থ সচিব আরেকবার এবং মুখ্য সচিব যারা কন্টেম্প করেন, কন্টেম্প বাই নেমে হয়, অর্থাৎ যিনি লায়াবল থাকেন সেই নির্দেশ পালন করার জন্য, তিনি যদি সেই নির্দেশ পালন না করেন তাহলে তিনি পার্সোনালি লায়াবল হন এবং কন্টেম্প বাই নেমে হয়। যেমন রিপিটিশন চেয়ারকে অ্যাড্রেস করে হয়, তারপরে যখন কন্টেম্প্ট হয় তখন বাই নেমে হয়, অর্থাৎ সেই ব্যক্তি পার্সোনালি লায়াবল থাকেন সেই কন্টেম্প্টের নির্দেশকে, এখন যদি কোনো নির্দেশকে পালন করার জন্য তিনি যদি সেই নির্দেশ না পালন করেন, তিনি ব্যক্তিগতভাবে তার জন্য দায়ী থাকেন। হ্যাঁ, ফলে এই নির্দেশ যেহেতু মুখ্য সচিব এবং অর্থ সচিবের এখানে যেহেতু পার্টি ছিলেন, ফলে তারা ব্যক্তিগতভাবে নির্দেশ পালনের জন্য দায়বদ্ধ থাকেন। একেবারেই। ফিরদৌসা, একটা বিষয় আমাদের দর্শক বন্ধুদের প্রশ্ন, যারা বিশেষত এই রাজ্য সরকারি কর্মচারী যাদের ডিএ পাওয়ার কথা, তারা ভাবছেন যে এই যে পুরো পদ্ধতিটা, এটা কি শুধু দীর্ঘায়িতই হচ্ছে, না এর মধ্যে কোনো আশার আলো রয়েছে? না, দীর্ঘায়িত কেন, এটা ভারতবর্ষ যে কোনো দেশের আইনি ব্যবস্থা, দীর্ঘায়িত ব্যাপার নেই তো। যে কোনো দেশের তো একটা আইনি ব্যবস্থা, এটা তো ক্যাঙ্গারু কোর্ট গেলেন আসলেন আর কারোর মন উচ্ছেদ হয়ে গেল, সেটা হয় না। এখানে প্রসেস, সেই প্রসেসের মধ্যে যেতে হবে। অনেকেই চান সেই প্রসেসটা না করতে, সেটা তো হতে পারে না। গণতান্ত্রিক রাষ্ট্র প্রসেসের মধ্যে সুপ্রিম কোর্ট তো সেই জন্যই আছে। কিন্তু শেষ পর্যন্ত তারা ডিএ পাবেন। জন্যই তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট আসছে, যেমন স্যাট থেকে মামলা শুরু হয়েছে, স্যাট, তারপর হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। স্তর তো রয়েছে, এই স্তর থাকা তো উচিত, না হলে তো গণতন্ত্রের সার্ভাইভ করবে না। তো গণতন্ত্র রক্ষার্থে এই পদ্ধতি থাকা উচিত এবং খুব স্বাভাবিক ভাবেই। কারণ আপনার মনে হতে পারে যে একদিনে হয়ে যাওয়া উচিত, একদিনে হয়ে যাওয়া তো সম্ভব নয়, একদিনে বিচার সেই বিচারও হয় না। যাই হোক, দীর্ঘায়িত হওয়া উচিত নয় দিকে, কিন্তু তার মানে এই নয় যে হাইডলি হওয়া উচিত। যাই হোক, দুটোর ব্যালেন্স করতে হয়। বিয়ে মামলার ক্ষেত্রে হয়তো মনে হচ্ছে যে এটা অনেকটা সময় লাগছে, হ্যাঁ লাগছে, সেটা কিছু করার নেই। 42,000 কোটি টাকার মামলা, 42,000 কোটি টাকার মামলা তো 42 দিনে আপনার সমাধান হয়ে যাবে, সেটা তো ভাবার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ ফিরদৌস দা, অনেক ধন্যবাদ, নমস্কার।